আপনি শুনছেন সাহিত্য এফএম, কান পাতলেই খুশি। আমাদের চ্যানেলে আপনি স্বাগত। মুঠোফোন আর কম্পিউটার স্ক্রিন ছাড়া আজকের সময় প্রায় অচল। তাই অ্যাসাইনমেন্ট কিংবা সেন্টিমেন্ট সবকিছুই যখন স্ক্রিন নির্ভর, তখন গল্প স্বল্প এখানেই হোক না হয়। তাই আমাদের নিরন্তর প্রচেষ্টা থাকবে আপনার জন্য বাংলা ও বিশ্ব সাহিত্যের সমুদ্র থেকে কিছু জলোচ্ছ্বাস ধরে রাখার। শুনেই দেখুন না, আশা করি ভালো লাগবে। বিদেশের কলম সেগমেন্টে শুনছেন মেরি শেলির লেখা কালজয়ী কাহিনী ফ্র্যাঙ্কেনস্টাইন। গত সপ্তাহে আমরা শুনিয়েছি প্রথম পর্ব। তাতে জানা গিয়েছে নিজের চেনা পরিসর ছেড়ে একটা নির্জন জায়গায় কেবলমাত্র ডক্টর নীলের সাহচর্যে এক যুগান্তকারী আবিষ্কারের নেশায় মেতে রয়েছেন ডক্টর ফ্র্যাঙ্কেনস্টাইন। তার লক্ষ্য হল মানুষের জীবন মৃত্যুর নিয়ন্ত্রণ মানুষের হাতেই রাখা। অত্যন্ত ঝুঁকিপূর্ণ এই কাজে তিনি সৃষ্টি করেছেন এক অদ্ভুত জীব, যার সৌন্দর্যের পরিবর্তে হয়ে উঠেছে নিদারুণ বীভৎসতার নিদর্শন, যার চোখে অপরিসীম যন্ত্রণা আর হিংসা। প্রকৃতির উপর মানুষের শ্রেষ্ঠত্ব প্রমাণ করতে গিয়ে এ কোন বিপদ ডেকে আনলেন তিনি? শুনুন আজ। শুরু হচ্ছে ফ্র্যাঙ্কেনস্টাইন, দ্বিতীয় তথা অন্তিম পর্ব। লেকের পাশ দিয়ে রাস্তাটা সোজা চলে গেছে ফ্র্যাঙ্কেনস্টাইনের দেশ জেনেভায়। দূর থেকে তিনি দেখলেন তুষার শৃঙ্গ মঁ ব্লাঁ। তার সৌন্দর্যে তার পূর্ব স্মৃতি আবার জেগে উঠল। তিনি কেঁদে ফেললেন, বললেন, হায় রে আমার দেশ, তোমাদের প্রবাসী ছেলে আজ ঘরে ফিরে আসছে। তোমাদের মুখে এই প্রশান্তির ছবি কি আমাকে সান্ত্বনা দিতে, না আমার গভীর দুঃখে ব্যঙ্গ করতে? যতই জেনেভার দিকে এগোতে লাগলেন, ততই এক বিমর্ষ বিষণ্ণতা আর অনিশ্চিত ভয়ে তার মন ভরে উঠল। নিঃশব্দে কখন যেন চারিদিকে রাত নেমে এসেছে। অন্ধকার পাহাড়ে কুয়াশার আস্তরণ। সমস্ত পৃথিবী যেন এক বিরাট নির্মম বিভীষিকার ছবি। যখন জেনেভায় এসে ডক্টর ফ্র্যাঙ্কেনস্টাইন পৌঁছলেন, তখন নগরীর দরজা বন্ধ হয়ে গেছে। সকাল না হলে আর জেনেভায় ঢোকা যাবে না। বাধ্য হয়ে তাকে নগরীর থেকে কিছু দূরে সেকেরন গ্রামে সেই রাতের জন্য থাকতে হলো। সমস্ত আকাশ কালো, একটি তারার চোখও দেখা যাচ্ছে না। তিনি মনে মনে এক নিদারুণ অস্বস্তি বোধ করতে লাগলেন। এরই কাছে তার ছোট ভাই উইলিয়াম নিহত হয়েছে। যেই এই কথা মনে হলো, তক্ষুনি তিনি উঠে দাঁড়ালেন। তার প্রিয়তম ভাইয়ের মৃত্যুস্থান একবার দেখার জন্য চঞ্চল হয়ে উঠলেন। পথে বেরিয়ে পড়লেন তিনি। বৃষ্টি শুরু হলো। তিনি হাঁটতে লাগলেন। কাছেই ভীষণ শব্দ করে বজ্রপাত হলো। হঠাৎ তার মনে হলো যেন কাছেরই এক ঝোপের ভিতর থেকে এক কালো মূর্তি আত্মপ্রকাশ করল। তিনি এক দৃষ্টে তাকিয়ে রইলেন। বিদ্যুতের আলোর ঝলকে সেই মূর্তি স্পষ্ট হয়ে উঠল। তার দানবীয় বিকলাঙ্গ চেহারা দেখে তিনি বুঝতে পারলেন যে এই সেই শয়তান, সেই নিষ্ঠুর দৈত্য যাকে তিনি জীবন দান করেছেন। এই শয়তান এখানে কি করছে? তবে কি এই শয়তানই তার ভাইকে হত্যা করেছে? এ কথা মনে করতেই তার দেহের সমস্ত রক্ত হিম হয়ে এলো। তিনি একটি গাছে হেলান দিয়ে দাঁড়ালেন। সেই মূর্তিটি মুহূর্তের মধ্যে তাকে অতিক্রম করে অন্ধকারে মিলিয়ে গেল। সারা রাত তিনি এক অস্বস্তিকর মানসিক যন্ত্রণায় কাটালেন। জেনেভা নগরীর দরজা খোলা মাত্র তিনি ছুটে বাড়িতে এলেন। প্রথমেই দেখা হলো এলিজাবেথের সঙ্গে। তাকে দেখে এলিজাবেথ কেঁদে ফেলল। ভিক্টর, তুমি এলে, কিন্তু আর কিছুদিন আগে কেন এলে না?
কত দুঃখের মধ্যে তুমি এলে। বাবা কেমন আছেন? ভালোই আছেন। উইলিয়ামের খুনি ধরা পড়ার পর থেকেই। খুনি ধরা পড়েছে? অসম্ভব। কে তাকে ধরতে পারবে? কার এত ক্ষমতা আছে? এর থেকে তো ঝড়ের সঙ্গে পাল্লা দিয়ে ছোটা সম্ভব। আমিও তাকে দেখেছি, কাল রাত পর্যন্ত সে মুক্তই ছিল। এর মধ্যেই ধরা পড়লো কিভাবে? তুমি কি বলছো? আমি ঠিক বুঝতে পারছি না। খুনির সন্ধান পাওয়ার পর আমরাও একেবারে আশ্চর্য হয়ে গিয়েছিলাম। প্রথমে কেউই বিশ্বাস করতে পারেনি। তার বিরুদ্ধে সমস্ত রকম প্রমাণ থাকা সত্ত্বেও আমাদের বাড়ির কেউ এখনো বিশ্বাস করে না যে সে উইলিয়ামকে খুন করেছে। কে বিশ্বাস করতে পারে যে আমাদের এতদিনকার পরিচারিকা জাস্টিন, যে উইলিয়াম আর আর্নেস্টকে ছেলের মতো মানুষ করেছে, সেই উইলিয়ামকে খুন করবে? এত বড় ঘৃণ্য পাপ করবে? জাস্টিন? অসম্ভব। তাকে কি খুনি বলে ধরা হয়েছে নাকি? হ্যাঁ, সত্যি বিশ্বাস হয় না। তবুও ওর বিরুদ্ধে সমস্ত প্রমাণ পাওয়া গেছে। তাছাড়া উইলিয়ামের মৃত্যুর পর থেকে তার হাবভাবও কেমন যেন অদ্ভুত হয়ে গিয়েছিল। আজই তার বিচার হবে, তখনই সব কথা পরিষ্কার হয়ে যাবে। ভিক্টর, হাবভাব বদলে গেছিল মানে? কি হয়েছিল? উইলিয়ামের মৃত্যুর পর জাস্টিন বেশ কয়েকদিন অসুস্থ হয়ে বিছানায় শুয়ে থাকে। সেই সময় বাড়ির এক চাকর তার জামা কাপড় খুঁজতে খুঁজতে মৃত্যুর দিন উইলিয়াম যে জামা পরেছিল তার পকেট থেকে তোমার মায়ের মিনে করা লকেটটা পায়। সে বাড়ির কাউকে না জানিয়ে সোজা পুলিশকে গিয়ে খবর দেয়। পুলিশ তখনই জাস্টিনকে খুনি সন্দেহ করে ধরে নিয়ে গেছে। উফ এলিজা, তোমরা সবাই ভুল করছো। জাস্টিন নির্দোষ। আসল খুনিটা কে সেটা আমি জানি। এমন সময় ধীরে ধীরে ডক্টর ফ্র্যাঙ্কেনস্টাইনের বাবা ঘরে ঢুকলেন। তাকে দেখে এলিজাবেথ বলে উঠল, শুনেছেন ভিক্টর নাকি জানে যে কে উইলিয়ামকে খুন করেছে। আমাদেরও দুর্ভাগ্য যে আমরাও তাকে জানি। হ্যাঁ, কিন্তু ভিক্টর বলছে জাস্টিন খুনি নয়, জাস্টিন নির্দোষ। ঈশ্বর করুন তাই যেন হয়। জাস্টিন যেন নির্দোষ প্রমাণিত হয়। ফ্র্যাঙ্কেনস্টাইনের মন কিছুটা স্থির হলো। জাস্টিনের বিরুদ্ধে প্রত্যক্ষ কোনো প্রমাণ দাখিল করা সম্ভব নয়, তাই সে খালাস পেয়ে যাবে। কিন্তু তার প্রকৃত খুনির কাহিনী এত অবাস্তব এবং এত অবিশ্বাস্য যে সবাইকে সেই কাহিনী বলাও যাবে না, কেউ বিশ্বাসও করবে না। 11টায় জাস্টিনের বিচার হবে। সপরিবারে ফ্র্যাঙ্কেনস্টাইন আদালতে উপস্থিত হলেন। বিচারের এই প্রহসনের সময় সমস্তক্ষণ তিনি নরক যন্ত্রণা অনুভব করতে লাগলেন। তার কৌতূহল ও বেআইনি কাজের ফলে যে শিশু নিহত হয়েছে, চিরকালের জন্য সেই হত্যার ঘৃণ্য অপবাদ মাথায় নিয়ে জাস্টিন জীবিত থাকবে কি? অথচ এই সমস্ত অপকর্মের জন্য দায়ী একমাত্র তিনি। হাজারবার তিনি সকলের সামনে এই হত্যার দায়িত্ব নিতে প্রস্তুত। সমস্ত অপরাধ তিনি স্বীকার করতে পারলে খুশিই হবেন, কিন্তু হত্যাকাণ্ড অনুষ্ঠিত হওয়ার সময় তিনি এত দূরে ছিলেন যে কেউ তার কথা বিশ্বাস করবে না। পাগলের প্রলাপ বলে তার কথা উড়িয়ে দেবে। বিচার আরম্ভ হলো। জাস্টিনের মুখ ভীতিহীন। সে নির্বাক হয়ে বসে আছে। শত চক্ষুর উৎসুক দৃষ্টিতেও সে বিচলিত নয়। তার বিরুদ্ধে অভিযোগ বলতে লাগলেন সরকারি উকিল। উইলিয়ামের খুনের দিন সারা রাত জাস্টিন বাড়িতে ছিল না। ভোরের দিকে তাকে একজন দেখতে পায় ঘটনাস্থলের কাছাকাছি। সেখানে সে কি করছে জিজ্ঞাসা করায় ঠিকমতো উত্তর দিতে পারেনি। বাড়িতে ফেরার পর যখন তাকে সবাই জিজ্ঞাসা করলো যে সারা রাত কোথায় ছিল, তখন সে উত্তর দিয়েছিল যে সে উইলিয়ামকে খুঁজছিল। উইলিয়ামের মৃতদেহ তাকে দেখানো মাত্র সে কান্নায় ভেঙে পড়েছিল এবং বেশ কয়েকদিন বিছানায় শুয়েছিল। এরপর সরকারি উকিল মিনে করা একটি সোনার লকেট বের করে বললেন, এই সেই লকেট যেটা মৃত্যুর আগে শিশুটির গলায় ছিল এবং মৃত্যুর পর এই মেয়েটির জামার পকেট থেকেই পাওয়া যায়। এ কথা শোনা মাত্র আদালতের মধ্যে ধিক্কার ধ্বনি শোনা গেল। নরকেও ঠাঁই হবে না।
খুনি 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 একটা ঘাতক, হত্যাকারী, ছি ছি, খুনি 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 খুনি। জাস্টিনকে তার উত্তর দিতে বলা হলো। জাস্টিন বলতে লাগলো, ভগবান জানেন যে যে আমি নির্দোষ, যে উইলিয়ামকে আমি নিজের ছেলের মতো বড় করেছি, তার একটা ছোট ছোট লকেটের লোভে আমি তাকে হত্যা করব। এই কথা বাকি সবাই বিশ্বাস করলেও ভগবান বিশ্বাস করবেন না। একটু থেমে সে বলে যেতে লাগলো, হত্যাকাণ্ডের ওই রাতে আমি এলিজাবেথের অনুমতি নিয়েই জেনিভার কাছাকাছি সেনে গ্রামে আমার মাসির বাড়িতে গেছিলাম। রাত 9টার সময় ফেরার পথে একজন লোকের কাছে প্রথম সংবাদ পাই যে উইলিয়ামকে পাওয়া যাচ্ছে না। উৎকণ্ঠায় উদ্বেগে আমি অনেকক্ষণ ধরে চারদিকে খোঁজ করি। যখন খেয়াল হলো তখন জেনিভা নগরীর দরজা বন্ধ হয়ে গেছে। কাছাকাছি একটা বড় ঘরে আমি আশ্রয় নিই এবং সারা রাত সেখানেই ছিলাম। আমি মনে হয় কিছুক্ষণের জন্য ঘুমিয়েও পড়েছিলাম। কারুর পায়ের শব্দে আমার ঘুম ভেঙে যায়, কিন্তু কিন্তু কাউকেই আমি দেখতে পাইনি। সকাল হলে আমি বাড়ি ফিরে আসি। কেউ যদি আমাকে হত্যাকাণ্ডের স্থানে দেখে থাকেন, হয়তো আমি যখন উইলিয়ামকে খুঁজছিলাম তখন দেখেছেন। যদি আমি সেই হত্যাকাণ্ডের স্থানে গিয়ে থাকি তাহলে তার নিজের অজান্তেই গিয়েছি। লকেটের বিষয়ে আমার কোনো ধারণাই নেই। বিশ্বাস করুন, বিশ্বাস করুন। এবার এলিজাবেথ উঠল তার বয়ান দিতে। আমি উইলিয়ামের পরিবারে সেই ছোটবেলা থেকেই আছি। উইলিয়ামের বাবা মাকে নিজের বাবা মায়ের মতো দেখেছি, আর তাদের কাছ থেকেও সেই একই ভালোবাসা পেয়েছি। আমি জাস্টিনকে অনেক দিন ধরে জানি। একই বাড়িতে আমরা প্রায় 7 বছর একসঙ্গে বাস করছি। তার মতো ভদ্র, অমায়িক ও স্নেহবৎসলা আমি খুব কমই দেখেছি জানেন। মিসেস ফ্র্যাঙ্কেনস্টাইনের অসুখের সময় সে অত্যন্ত যত্ন এবং দায়িত্বের সঙ্গে তার সেবা করেছে। এই পরিবারের প্রত্যেকেই তাকে অত্যন্ত শ্রদ্ধা করেন এবং ভালোবাসেন। যে শিশুর হত্যার অপরাধে জাস্টিন অভিযুক্ত হয়েছে তাকে সে নিজের ছেলের মতো এতদিন প্রতিপালন করেছে। তার বিরুদ্ধে সমস্ত প্রমাণ সত্ত্বেও আমি বিশ্বাস করি সে সম্পূর্ণ নির্দোষ। এই জঘন্য পাপ কাজ করার মতো কোনো প্রবৃত্তি তার হতে পারে না। কোনো লোভের বশবর্তী হয়ে সে এই কাজ করতে পারে না। সে যদি চাইতো তবে আমি সামান্য ওই লকেট কেন, আরো অনেক দামি জিনিস তাকে আনন্দের সঙ্গেই দিয়ে দিতাম। আমি তাকে শ্রদ্ধা করি। এলিজাবেথের এই অকপট ও মর্মগ্রাহী আবেদনে সমস্ত আদালতের মধ্যে অস্ফুট গুঞ্জন শোনা গেল। কিন্তু জনসাধারণের মধ্যে এই আলোড়ন শুধু এলিজাবেথের সুন্দর জবানিতে জাস্টিনের অপরাধ মার্জনার আবেদনের জন্য। কিন্তু জাস্টিনের ওপর তাদের এতটুকু সহানুভূতি হলো না, বরং ফ্র্যাঙ্কেনস্টাইনের মহানুভবতার প্রতিদানে এই জঘন্য অকৃতজ্ঞতায় সকলের মন তার উপর বেশি বিরূপ হয়ে উঠল। এলিজাবেথের কথা শুনতে শুনতে জাস্টিন কেঁদে ফেলেছিল, কিন্তু সে একটি কথাও বলেনি। বিচারের সবটুকু সময় ধরে ফ্র্যাঙ্কেনস্টাইনের মনের মধ্যে যে তোলপাড় হচ্ছিল তা ভাষায় প্রকাশ করা যায় না। জাস্টিন যে সম্পূর্ণ নির্দোষ সে সম্বন্ধে তার এতটুকু দ্বিধা ছিল না। তিনি একথা জানতেন। তবে কি সেই দৈত্য তার ভাইকে হত্যা করে পৈশাচিক উন্মত্ততায় এই নির্দোষ পরিচারিকার জামার পকেটে সেই লকেটটা রেখে গেছিল? সারা আদালতে তুমুল চাঞ্চল্য। খুনি খুনি খুনি, ফাঁসি চাই, ফাঁসি চাই, ফাঁসি দাও, ফাঁসি দাও, ফাঁসি চাই, খুনি একটা, যাদের নুন খেলো তাদের পিঠেই ছুরি মেরেছে, বাচ্চাকে খুন করেছে, ফাঁসি দাও, খুনি দাও, খুনি খুনি খুনি, ফাঁসি। পারিপার্শ্বিকের এই চাপ আর সহ্য করতে পারল না জাস্টিন। ভেঙে পড়ল সে। হ্যাঁ,
করেছি উইলিয়ামকে, আমি 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 খুনি, আমি খুনি, আমি খুনি। আমাকে ফাঁসি দিন, আমি খুন করেছি উইলিয়ামকে, আমি আমি জাস্টিন অপরাধ স্বীকার করেছে। বিচারক তাকে মৃত্যুদণ্ড দিয়েছেন। জাস্টিনকে প্রহরীরা নিয়ে যাচ্ছে। এলিজাবেথ ছুটে গেল তার কাছে, বলল, জাস্টিন, তুমি কি করলে? আমার শেষ সান্ত্বনাটুকু তুমি কেড়ে নিলে। তুমি তুমি উইলিয়ামকে খুন করেছো। জাস্টিন তার দিকে তাকিয়ে আস্তে আস্তে বলল, এলিজা, তুমি কি আমাকে এত নীচ মনে করো? তুমি কি সত্যি মনে করো যে আমি উইলিয়ামকে হত্যা করেছি? কিন্তু কিন্তু কি করব? আমি কি করব? মুক্তি পেলেও সমাজ আমাকে এখন ঘৃণা করবে। কেউ বিশ্বাস করবে না যে আমি নির্দোষ। আর তাছাড়া উইলিয়ামকে আমি নিজের ছেলের মতো মানুষ করেছি। তাকে ছেড়ে আমি কি করে থাকবো বলো? তার চেয়ে এই ভালো, স্বর্গে আমার উইলিয়ামের সঙ্গে দেখা হবে, আর তখন আমরা দুজনে আবারও একসঙ্গে থাকতে পারবো। উইলিয়াম, পরপর দ্রুত গতিতে কয়েকটা অস্বাভাবিক ঘটনা ঘটে যাওয়ার ফলে মানুষের অনুভূতি উত্তেজনার চরম শিখরে ওঠার পর যে নিষ্ক্রিয় জড়তা মৃত্যুর মতো সমস্ত দেহকে শীতল করে রাখে, তার চেয়ে বেদনাদায়ক বোধহয় আর কিছুই নেই। মানুষ তখন আশা, ভরসা, জীবন, মৃত্যু, ভয় ভাবনার অতীত। জাস্টিনের ফাঁসি হয়েছে, মৃত্যুর পরে সে শান্তি লাভ করেছে, কিন্তু ফ্র্যাঙ্কেনস্টাইন আজও জীবিত। সমস্ত হৃদয় জুড়ে নৈরাশ্য আর বেদনা। তার চোখ থেকে ঘুম চলে গেছে। এক লক্ষ্যহীন প্রেতাত্মার মতো তিনি এদিক ওদিক ঘুরে বেড়াতে লাগলেন। মানসিক এই অবস্থায় তার শরীর ভেঙে গেল। তিনি লোকের সঙ্গ এড়িয়ে যেতে লাগলেন। নির্জনতা গভীর, অন্ধকার মৃত্যুর মতো নির্জনতা ছিল তার একমাত্র সান্ত্বনা। বাড়ির সবাই ঘুমিয়ে পড়লে পরে প্রায়ই গভীর রাতে তিনি নৌকো নিয়ে লেকে একা অন্ধকারে ঘুরে বেড়াতেন। লেকের জলে তার কুৎসিত ছায়া দেখে ভাবতেন যে এত সুন্দর স্বর্গীয় পরিবেশের মধ্যে শুধু গুটিকয় ব্যাঙ বা বাদুড় ছাড়া তার মতো অস্থির, তার মতো কুৎসিত আর কেউ নেই। মাঝে মাঝে তার ইচ্ছা হতো যে শান্ত শীতল লেকের জলে ঝাঁপিয়ে পড়তে, লেকের নির্মল জলে তার সমস্ত ভয়, ভাবনা, দুঃখ, অশান্তির পরিসমাপ্তি এনে দিতে। কিন্তু তখনই মনে হতো তার বাড়ির লোকজনের কথা। নিজে আত্মরক্ষা করে আর সকলকে সেই শয়তানের নিষ্ঠুর হিংস্রতার মুখে ঠেলে দিয়ে যাবেন। এই চরম মানসিক বিপর্যয়ের মধ্যে একদিন তিনি ঘর ছেড়ে বেরিয়ে পড়লেন। আল্পস পাহাড়ের উপর উপত্যকার প্রাকৃতিক সৌন্দর্যের মধ্যে মানসিক অবসাদকে নিমগ্ন করে দিতে চাইলেন তিনি। সামনি উপত্যকার দিকে তিনি পা বাড়ালেন। সার্ভাক্স উপত্যকার মতো সুন্দর না হলেও এই উপত্যকাও অপূর্ব। বিমুগ্ধ হয়ে ফ্র্যাঙ্কেনস্টাইন সেই নৈসর্গিক শোভা দেখতে লাগলেন। হঠাৎ তিনি দেখলেন দূর থেকে মানুষের চেহারার মতো কি একটা যেন অস্বাভাবিক দ্রুত গতিতে তার দিকে ছুটে আসছে। বিপদসংকুল বরফের চাইয়ের উপর দিয়ে সে লাফিয়ে লাফিয়ে আসছে, যা যে কোনো মানুষের পক্ষে বিপজ্জনক। তার মাথা ঝিমঝিম করতে লাগলো। যতই সেই মূর্তিটি তার দিকে এগিয়ে আসতে লাগলো, ততই তিনি স্পষ্ট বুঝতে পারছিলেন যে সে আর কেউ নয়, তার সৃষ্ট সেই শয়তান। তার সঙ্গে চিরকালের মতো শেষ বোঝাপড়ার জন্য তিনি মনে মনে তৈরি হলেন। তিনিও ছুটে গেলেন তার দিকে। শয়তান, পিশাচ, তুই তুই আমার ছোট ভাইকে খুন করেছিস। তোর জন্যই জাস্টিনের ফাঁসি হয়েছে। আমি তোকে কি করতে পারি জানিস? আবার আবার তুই আমার সামনে এসেছিস। চলে যা, চলে যা, দূর হ।
সেই অতিমানবী মূর্তি তার সৃষ্টিকর্তার সামনে দাঁড়িয়ে রইল নির্বাক হয়ে। তারপর চলে যাওয়ার জন্য ফিরে দাঁড়ালো। ফ্র্যাঙ্কেনস্টাইন আবার বললেন, কোথায় যাচ্ছিস? আগে আগে যাদের তুই খুন করেছিস তাদের সবাইকে ফিরিয়ে দিয়ে যা, নয়তো আমি তোকে সৃষ্টি করেছি, আবার আমি তোকে ভেঙে চুরমার করে দেব শয়তান। সেই দানবিক মূর্তি খানিকক্ষণ ব্যথিতের মতো দাঁড়িয়ে রইল। তারপর তার পিতাভ চোখ দুটো তুলে ধীরে ধীরে বিকৃত গলায় বলল, তুমি আমার স্রষ্টা, তুমি আমার ঈশ্বর, তোমাকেই আমি আমার জন্মদাতা হিসেবে সব সময় সম্মান করেছি, তাই তোমার প্রতি অনুগত থাকতে চেয়েছি প্রথম দিন থেকেই। কিন্তু তুমি আমাকে ঘৃণা করেছ। যতখানি ব্যথা দেবে ভেবেছিলে ততখানি পাইনি। কিন্তু আমাকে কেন ঘৃণা করো তুমি? কেন আমাকে হত্যা করতে চাও? ফ্র্যাঙ্কেনস্টাইনের চোখ দুটো অসহ্য রাগে জ্বলে উঠল। কেন হত্যা করতে চাই? হ্যাঁ, জানতে চাস? আমি তোকে সৃষ্টি করেছিলাম অতি মানুষ করার জন্য, কিন্তু তুই অমানুষ হলি। তারপর তুই যথেচ্ছাচার করে চলেছিস। মানুষের রক্তে সারা পৃথিবী রাঙিয়ে দিয়ে তো তৃপ্তি হলো না, তার ওপর আমার ছোট ভাইকে হত্যা করেছিস। আমি তো সৃষ্টিকর্তা, আর আমারই সংসারে তুই মৃত্যুদূত হয়ে হাজির হয়েছিস শয়তান। দৈত্যের চোখ বোধহয় ছলছল করে উঠল। বলল, তোমার ভাইকে আমার কখনোই খুন করার ইচ্ছে ছিল না। সত্যি বলছি, তুমি আমার ঈশ্বর, আমায় বিশ্বাস করো। সব ঘটনা তোমাকে একে একে বলছি, কিন্তু তার আগে আমায় ক্ষমা করো। তুমি ক্ষমা করো, বলো বলো, আমাকে ক্ষমা করেছো তুমি? ক্ষমা বলতে লজ্জা করে না? তুই এমন এক সৃষ্টি যে চারিদিকে অশান্তি ডেকে আনছে, যার নিছক আনন্দ হচ্ছে লোককে খুন করা। তুই আমার চোখের ঘুম কেড়ে নিয়েছিস, মুখের হাসি কেড়ে নিয়েছিস, মনের শান্তি ধ্বংস করেছিস। তোকে ক্ষমা করব শয়তান? আমি জানি আমার জীবনের সমস্ত দুঃখময় কাহিনী শুনলে তুমি নিশ্চয়ই আমায় ক্ষমা করবে। তুমি আমার স্রষ্টা, কিন্তু তুমি আমার দুঃখের কারণ। তাই আজ তোমাকেই শুধু বলতে চাই, কেন আমি এরকম হিংস্র হয়ে উঠলাম। তুমি শুধু একটু ধৈর্য ধরো, আমার কথা শোনো, তারপর তোমার যা খুশি তুমি তাই করো। বল বল, তোর কি বলার আছে বল। আমার জন্ম কাহিনী তুমি তো আমার চেয়েও ভালো জানো। আমার নিজের স্পষ্ট মনে নেই। তুমি আমার স্রষ্টা, তুমি আমার ঈশ্বর, তুমি আমার জন্মদাতা। তোমাকে ধন্যবাদ জানানোর, তোমাকে কৃতজ্ঞতা জানানোর আমার কোনো ভাষা নেই। আমার মাঝে মধ্যে ইচ্ছে হয়, কেন তুমি আমাকে এই সুন্দর পৃথিবীতে আনলে তা জানতে। হঠাৎ যেন লক্ষ লক্ষ বছরের ঘুম থেকে জেগে উঠলাম। এই সুন্দর পৃথিবীকে আমি যতই দেখতে লাগলাম ততই আমার ভালো লাগলো। মনের আনন্দে কথা বলতে চাইলাম, কিন্তু গলার ভিতর শুধু ঘর ঘর করে উঠল। কিছুই বলতে পারলাম না। তোমাকে দেখেই বুঝলাম তুমি আমার স্রষ্টা। ইচ্ছা করছিল লাফিয়ে হেঁটে চলে কথা বলে আমার আনন্দ প্রকাশ করি, কিন্তু তখনও আমার সে শক্তি হয়নি। তাই ব্যথায় ছটফট করতে লাগলাম। তারপর পেলাম আমার শক্তি। ভালো করে দেখলাম তোমাকে,
তোমাকে আমার খুব ভালো লাগলো, কিন্তু দেখলাম তোমার সমস্ত মুখ কেমন বেদনায় পাণ্ডুর হয়ে উঠছে। আমার দিকে নিষ্ঠুর এক দৃষ্টিতে তাকিয়ে তুমি ছুটে চলে গেলে। আমি তাকিয়ে তাকিয়ে দেখলাম, কিন্তু বুঝলাম না তুমি কেন আমায় ফেলে চলে গেলে। সেটারই বদলা নিতে তুই রক্তাক্ত করছিস দুনিয়াকে? শয়তান, পিশাচ! না না না, তুমি আমার পুরো কথাটা শোনো। তুমি আমার স্রষ্টা। তোমার সাথে আমি কথা বলবো না তো কার সাথে বলবো? তোমাকে কৃতজ্ঞতা না জানিয়ে কাকে জানাবো? গেলাম তোমার শোয়ার ঘরে, তোমার মশারি তুলে কথা বলতে গেলাম, কিন্তু নিজের কণ্ঠস্বর শুনে নিজেই চমকে উঠলাম। দেখলাম তুমি অসহনীয় ঘৃণায় মুখ ফিরিয়ে নিয়ে লেপ মুড়ি দিয়ে শুয়ে পড়লে। মনের দুঃখে ঘরে ফিরে এলাম। বুঝতে পারছিলাম না কেন এই ঘৃণা, কেন কেন আমি কি করেছি? যদি ভালোবাসতেই না পারলে, যদি ঘৃণাই করবে, তবে বলো আমায় জীবন কেন দিলে? কেন? যদি জীবনই দিলে তাহলে কেন ভালোবাসবে না? কেন? আমি তো তোমার কাছে জীবন চাইনি, তুমি তো আমাকে স্বেচ্ছায় সৃষ্টি করেছ। তবে আমার অপরাধ কিসের? ভুল করেছি, ভুল, মহা ভুল। তোকে জীবন দিয়ে বাকি সবার জীবনকে ধ্বংসের দিকে ঠেলে দিয়েছি। মহা ভুল করেছি আমি, আমি মহা পাপী। কিন্তু আমি সমস্ত রাত একা নিঃসঙ্গ হয়ে তোমার কথাই শুধু ভেবেছি। মনকে এই বলে সান্ত্বনা দিয়েছি, হয়তো কখনো আমার প্রতি তোমার ঘৃণা দূর হয়ে যাবে, আমাকে তুমি তোমার সন্তানের মতো বুকে তুলে নেবে। কিন্তু না, সকাল হলো, তুমি এলে না আমার খোঁজ নিতে। বারান্দায় পায়ের শব্দ শুনে মুখ বের করে দেখলাম তুমি কিনা, কিন্তু যাকে দেখলাম সে আমাকে দেখে এক মুহূর্ত থমকে দাঁড়ালো। তার চোখে মুখে ঘৃণা, আতঙ্ক ফুটে উঠল এবং বড় মুহূর্তে সে পাগলের মতো ছুটে পালালো। আমারও তো প্রাণ আছে, আমারও তো চেতনা আছে। সমস্ত শরীর রাগে কাঁপতে লাগলো আমার। আমায় দেখে ঘৃণা, এত ঘৃণ্য আমি, এত কুৎসিত দেখতে আমাকে। আমি তো ভালোই হতে চেয়েছি, আমি তো কখনো কারোর কোনো ক্ষতি করিনি। হ্যাঁ হ্যাঁ, তুই কুৎসিত, তুই পিশাচ। তোকে দেখে যে কারোরই ঘৃণা হবে, ঘৃণা। থু! কিন্তু আমার এই কুৎসিত রূপ তো তোমারই দান। তারপর মনে করে দেখো, তোমরা সবাই মিলে আমার ওপর কি অকথ্য আর দুঃসহ অত্যাচার করেছ। আমাকে আমাকে চেয়ার দিয়ে আঘাত করেছ, কুকুর লাগিয়ে আহত করে দিয়েছ, চাবুকে আমায় জর্জরিত করেছ, আগুন দিয়ে সমস্ত শরীরে জ্বালা ধরিয়েছ। কি দিয়ে তোমরা আমাকে শাসন করতে বাকি রেখেছ? নৃশংস অত্যাচারে আমার মতো নিঃসহায় এক নতুন জীবকে তোমরা নবজন্মের শুরুতেই দুঃস্বপ্নের অন্ধকারে ঠেলে দিয়েছ। অজস্র অত্যাচারে আমাকে বারবার অজ্ঞান করেও তোমাদের আশা মেটেনি। তার উপর আবার অনাহারে রেখেছিলে, এক ফোঁটা জলও দাওনি। প্রাণ ধারণের চেষ্টায় তাই তো আমাকে মানুষ হত্যা করতে হয়। কিন্তু সত্যি কথা বলতে গেলে আমি কিন্তু তা চাইনি। তোমরাই চেয়েছিলে আমাকে হত্যা করতে, আমি আত্মরক্ষা করেছি মাত্র। যখন আমাকে অপারেশন করতে চাইলে তখন আমার ভয় হলো, মনে হলো তোমরা আমাকে বাঁচতে দেবে না, অথচ আমি তো বাঁচতে চাই। এত সুন্দর পৃথিবী আমি প্রাণ ভরে দেখতে চাই। তাই শুধু আত্মরক্ষার জন্য তোমার সঙ্গীকে আমি হত্যা করেছি। নয়তো সত্যি বলছি, হত্যা করার কোনো ইচ্ছে ছিল না আমার। হিংসাকে আমি মনে প্রাণে ঘৃণাই করি। তারপর আমার ভয় হলো
হয়তো আবার আমাকে শাসন করবে। অনিচ্ছাকৃত এই কুকীর্তির জন্য তুমি আমাকে ভর্ৎসনা করবে। তাই আমি পালালাম ওখান থেকে। তুই একটা খুনি, খুনি তুই। এসব বলে নিজের দোষ ঢাকতে চাইছিস শয়তান। আমার পুরো কথাটা শোনো। তারপর কয়েকদিন বনে বনে থেকে পৃথিবীতে বাঁচার সমস্ত উপায় আমি জেনে নিলাম। অনেক চেষ্টা করে কথা বলতেও শিখলাম। মনে হলো তোমরা তো ঘৃণায় মুখ ফিরিয়ে চলে গেলে, দেখি পৃথিবীর সব লোকই তোমাদের মতো কিনা, কেউ আমাকে ভালোবাসে কিনা। তাই আবার লোকালয়ে ফিরে এলাম। একদিন খুব ভোরবেলা আমি একটা ছোট্ট বাগানে এসে দাঁড়ালাম। কিছুক্ষণ পরেই বেরিয়ে এলেন এক ভদ্রলোক আর তার একটি ছোট মেয়ে। ভদ্রলোকটি বাইরে চলে গেলেন আর ছোট্ট মেয়েটি গেল সামনে দিঘির ধারে। আমার মনে হলো এই ছোট্ট মেয়েটার সঙ্গে আলাপ করি। গেলাম তার কাছে। তখনও কুয়াশায় আমাকে স্পষ্ট করে দেখা যাচ্ছিল না। মেয়েটির কাছে গিয়ে বললাম, আমি তোমার সঙ্গে খেলতে চাই। বেশ তো, ওই ফুলগুলো পেড়ে দাও, তারপর আমরা ফুলগুলো জলে ভাসাবো। মনটা আনন্দে ভরে উঠল। এই মেয়েটি তবে আমায় ঘৃণা করে না। গাছের সমস্ত ফুল পেড়ে আমরা খেলতে শুরু করলাম। খেলতে খেলতে বেশ বেলা হয়ে গেল। তখন আধার কেটে আলো ফুটে উঠেছে। হঠাৎ মেয়েটার চোখ পড়ল আমার ওপর। ভয়ে মেয়েটি পাংশু হয়ে গেল, চিৎকার করে পালাতে গেল। আমি তাকে ধরে বলতে গেলাম, ভয় নেই, আমি ভূত নই। কিন্তু হয়তো তার গলায় একটু জোরে চাপ পড়ে গেছিল, তাই মেয়েটি মারা গেল। বিশ্বাস করো, ওই ফুলের মতো ছোট্ট মেয়েটিকে আমি মারতে চাইনি। ওই মেয়েটি তো প্রথম ভালোবেসে আমার সাথে কথা বলেছে, খেলা করেছে। নিজের শক্তির ওপর এক অবিশ্বাস, এক নিদারুণ ভয় এসে গেল আমার। মনে হলো আমার এই অপরিসীম শক্তি আমার সাধারণ মানুষের সঙ্গে বন্ধুত্বের প্রধান শত্রু হয়ে দাঁড়িয়েছে। আমি এটুকু বুঝতে পারলাম যে ইচ্ছে করলে আমার শক্তি দিয়ে মানুষের ওপর নিরঙ্কুশ অধিকার প্রতিষ্ঠা করতে পারি। কিন্তু আমি তো তা চাই না। আমি চাই বাকি সবার মতো একসঙ্গে মিশে এই সুন্দর পৃথিবীর সব আনন্দ উপভোগ করতে। তাই আবারও লোকালয়ে ছুটে পালিয়ে গেলাম। অনুশোচনায়, আত্মগ্লানিতে বনের অন্ধকারে নিজের মুখ লুকোতে চাইলাম, কিন্তু সেটাও তো পারলাম না। এই শীত, এই প্রাকৃতিক দুর্যোগ, সব কিছুর থেকে বাঁচার জন্য সবার মতো আমারও তো আশ্রয় চাই, আমারও তো খাওয়ার জন্য কিছু দরকার। তাই তুই একের পর এক খুন করলি, পিশাচ কোথাকার, শয়তান খুনি। আমার অবস্থাটা বুঝতে পারলে, আমার জায়গায় থাকলে তুমিও আমার মতোই কাজ করতে। যাই হোক, তারপর ঘুরতে ঘুরতে এক গ্রামের দূর কোণে একটা বড় বাড়ি পেলাম। কাছেই জঙ্গল। আমার বাড়ির সামনে শুধু ছোট্ট একটা বাড়িতে এক স্বামী স্ত্রী এবং আরেকজন বৃদ্ধ থাকত। আমি আমার ঘরের দরজা বন্ধ করে রাখতাম আর গভীর রাত্রে বনে গিয়ে ফল মূল সংগ্রহ করে আনতাম। আমার ঘরের জানালার ছিদ্র দিয়ে সামনের বাড়ির লোকেদের দেখতে আমার বড় ভালো লাগতো। দেখতাম প্রতিদিন সকালে লোকটি হাতে একটি কুড়োল নিয়ে চলে যেত। সন্ধেবেলা সে এক বোঝা কাঠ নিয়ে আসতো। মেয়েটি তার খাবার এনে দিয়ে গল্প করত। দুপুরবেলায় মেয়েটি বৃদ্ধ লোকটিকে বাইরে রোদে বসিয়ে দিয়ে যেত। আবার বিকেলবেলা তাকে ধরে ঘরে নিয়ে যেত। কোনো কোনো দিন সন্ধেবেলায় ছেলেটি আর মেয়েটি হাত ধরাধরি করে বেড়াতে যেত। বৃদ্ধ লোকটিকে সবসময় দেখতাম একা বসে। ওনার জন্য আমার খুব কষ্ট হতো। বেশ বুঝতাম তিনি ঠিক আমার মতোই নিঃসঙ্গ। প্রতিদিন স্থির করতাম
বাড়িতে যখন কেউ থাকবে না তখন আমি তার সঙ্গে গিয়ে আলাপ করব, কিন্তু সাহস হতো না। সেই ছেলেটির জন্য মনে মনে দুঃখ হতো। সারাদিন সে অক্লান্ত পরিশ্রম করে সামান্য কাঠ সংগ্রহ করে, অথচ আমার শক্তি দিয়ে সেই কাঠ আমি একটু সময়ই এনে দিতে পারি। তাই একদিন গভীর রাতে ছেলেটির কোরুল দিয়ে কাঠ কেটে এনে তার বাড়ির সামনে ফেলে দিয়ে গেলাম। পরদিন সকালে সেই ছেলেটি ও মেয়েটি বাড়ির সামনে স্তূপাকার কাঠ দেখে চমকে উঠেছিল। সেদিন আর সে বনে যায়নি, বাগানেই কাজ করছিল। এরপর থেকে প্রতিদিন রাতে আমি ওদের কাঠ কেটে এনে দিতাম। ধীরে ধীরে ওই পরিবারের প্রতি আমার মমতা জন্মাতে লাগলো। একদিন ছেলেটি ও মেয়েটি বাইরে চলে গেল। আমি সেই বৃদ্ধের কাছে গেলাম, তার সঙ্গে অনেক কথা বললাম। তিনি চোখে দেখতে পান না। সেদিন আনন্দে আমার মন ভরে উঠল। তারপর সেই ছেলে মেয়ের অনুপস্থিতিতে প্রতিদিন আমি বৃদ্ধের সঙ্গে দেখা করতাম। বৃদ্ধ আমার সঙ্গে কথা বলে খুশি হতেন। একদিন রাতে আমি তার সঙ্গে কথা বলছি, হঠাৎ সেই ছেলেটি ও মেয়েটি ফিরে এলো। মেয়েটি আমায় দেখে ভয়ে চিৎকার করে উঠল। কি হয়েছে? এই নেই তো তিনি, যার কথা তো ওদের কাছে বলেছি। সেই লোকটি একটা মোটা লাঠি হাতে নিয়ে দৈত্যকে এক ধাক্কা দিয়ে সেই বৃদ্ধ ভদ্রলোককে টেনে সরিয়ে নিল। তারপর লাঠি দিয়ে সেই দৈত্যকে মারতে লাগলো। বৃদ্ধ ভদ্রলোক চিৎকার করতে লাগলেন, আরে তোরা কি পাগল হলে? এনাকে তোরা মারধর করছিস কেন? আমি জানতাম সেই ভদ্রলোকটিকে আমি ইচ্ছে করলেই টেনে ছিঁড়ে মেরে ফেলতে পারি, কিন্তু মনে পড়ল বৃদ্ধ ভদ্রলোকের কথা। কোনো কথা না বলে আমি সমস্ত অপমান সহ্য করে ফিরে এলাম। বুঝতে পারলাম না আমার কিসের এত অপরাধ যে লোকে আমাকে ঘৃণা করে। তারপর একদিন এক নদীর জলে আমার পৈশাচিক মূর্তি দেখে নিজেই শিউরে উঠলাম। মনে হলো কেউ তো আমাকে ভালোবাসবে না। এই কুৎসিত মুখ, এই কুৎসিত দেহ কেউ সহ্য করতে পারবে না। আমি অঝরে কাঁদতে লাগলাম। এই জীবনকে বড় ভালোবেসে ফেলেছি। আমি বাঁচতে চাই, আমি ভালোবাসা চাই। তুমি আমায় প্রাণ দিয়েছ, কিন্তু রূপ দিলে না কেন? কেন আমায় এত কুৎসিত করে গড়ে তুললে? আর তোমার সৃষ্টিকে তুমি কেন ভালোবাসতে পারলে না? তুমি কি বুঝতে পারো না তুমি তোমার সৃষ্টির ওপর মর্মান্তিক অবিচার করেছ? তাই ভাবলাম এই পৃথিবীর ওপর জাগতিক সমস্ত সৌন্দর্যের ওপর প্রতিশোধ নেব। প্রতিশোধ নেওয়ার জন্য আমি বদ্ধপরিকর হলাম। আমি তাদের আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব সকলকে মেরে ফেলবো। চুপ কর পিশাচ, চুপ কর। নিজের কুকীর্তির কথা আবার বড়াই করে বলছিস? লজ্জা হয় না? খুনি, পিশাচ, শয়তান! তোকে সৃষ্টি করে আসলে আমি মহাপাপ করেছি। আমি মহাপাপী, মহাপাপী আমি। তোমার এই মনোভাবই আমাকে খুনি বানিয়েছে। খুন করার উদ্দেশ্য নিয়ে আমি অনেক জায়গায় ঘুরেছি। কত লোক যে হত্যা করেছি তার কোনো ইয়ত্তা নেই, কিন্তু দেখেছি প্রতিহিংসায় মনে শান্তি পাই না। তুমি আমার ভগবান, আমার জীবনদাতা, আমার প্রভু, আমার স্রষ্টা। তাই তোমার কাছেই আমি ফিরে এসেছি। তুমি আমার দিকে মুখ তুলে চাও। তোমার সৃষ্টির ওপরে অসঙ্গত ব্যবহার তোমার শোভা পায় না। মানুষের সমস্ত অন্যায় যখন ভগবান ক্ষমা করেন, তখন তুমি আমার স্রষ্টা হয়ে কেন আমার সমস্ত অপরাধ ক্ষমা করবে না? যখন জীবনী দিলে সুখ দাও, শান্তি এনে দাও। তোমার ভাইকে হত্যা করেছি বলে তুমি আমার ওপর রাগ করেছ, কিন্তু সে দোষ কি আমার? তোমাকে দুঃখ দিয়ে কি আমি দুঃখ পাইনি? আমি তো তাকে মারতে চাইনি, আমি তাকে ভালোবাসতেই চেয়েছিলাম।
ভেবেছিলাম সে ছোট বলে হয়তো আমাকে ঘৃণা করবে না, হয়তো আমাকে সঙ্গী করে নেবে। আমার স্রষ্টার ভাই সে, কত আশা করে তার কাছে গেলাম, কিন্তু সেও ঠিক তোমার মতো ঘৃণায় আমার থেকে মুখ ফিরিয়ে নিল। সে জোর করে আমার কাছ থেকে চলে যেতে চাইল। তখন আমার ভয়ানক রাগ হলো। ভাবলাম যে ফ্র্যাঙ্কেনস্টাইন আমার এই দুর্দশার জন্য দায়ী, তারও কোনো সঙ্গী রাখবো না। তাই তোমার ভাইকে হত্যা করলাম। আর একটি স্ত্রীলোক, তোমাদের কেউ হবে হয়তো, সেও একদিন আমাকে দেখে ভয় পেয়েছিল, তাকেও শাস্তি দেব ঠিক করলাম। তাই সে যখন নগরের বাইরে একটা ঘরে একা ঘুমোচ্ছিল, তখন তার পোশাকের মধ্যে রেখেছিলাম তোমার মৃত ভাইয়ের সোনার লকেট। পুলিশ তাকে হত্যাকারী বলে ধরে নিয়ে ফাঁসি দিয়েছে। কিন্তু ফ্র্যাঙ্কেনস্টাইন আর শুনতে পারলেন না। রাগে ভয়ে ঠকঠক করে কাঁপতে লাগলেন। এই পিশাচটি শুধু তার ভাইকে হত্যা করেই তৃপ্ত হয়নি, হত্যার অপরাধ তুলে দিয়েছে উইলিয়ামের পরিচারিকা জাস্টিনের ঘাড়ে। এতদিন তার যা শুধু মনের ধারণা ছিল, আজ সে কথা সত্য প্রমাণিত হলো। যদি একথা সে অস্বীকার করত, তবে সম্পূর্ণ বিশ্বাস না করলেও তবু তার সান্ত্বনা একটু থাকতো, হয়তো দৈত্যটি সত্য কথা বলছে। তবে জাস্টিনের মৃত্যুর জন্য তিনিও দায়ী হতেন না। কিন্তু আজ তিনি সত্যই নিরপরাধ জাস্টিনের হত্যাকারী। আর সহ্য করতে পারলেন না, চিৎকার করে উঠলেন তিনি, না না না, তোর তোর কোনো কথা শুনতে চাই না। দূর হ, দূর হ এখান থেকে। খুনি শয়তান, চলে যা আমার চোখের সামনে থেকে, চলে যা, চলে যা, যা যা শয়তান যা। ওখানে আর দাঁড়ানোর শক্তি ছিল না ফ্র্যাঙ্কেনস্টাইনের। ফেরার জন্য পা বাড়ালেন তিনি। পিছন থেকে আকুতি শোনা গেল, শোনো শোনো, আমার সব কথা শুনে যাও, শুনে যাও আমার কথা। কিন্তু তিনি আর শুনলেন না, এগিয়ে চললেন। চলে গেলে আমি তবু আশা ছাড়বো না। তুমি যেখানে যাবে আমি তোমার সঙ্গে দেখা করব। তুমি আমাকে সৃষ্টি করেছো, আমি জানি তুমি আমাকে দুঃখ দিতে পারবে না, আমার কথা ফেলতে পারবে না। একদিন আমাকে তুমি আপন করে নেবেই, আমি জানি। দানবের এই কথাগুলো শুনে ফ্র্যাঙ্কেনস্টাইনের যেমন ভয়ও হলো, মানসিক অশান্তিও তত বেড়ে গেল। এই রকম মানসিক অবস্থায় বেড়াতেও ভালো লাগে না। তাই ফ্র্যাঙ্কেনস্টাইন আবার জেনেভায় ফিরে এলেন। এলিজাবেথ তাকে সান্ত্বনা দেবার চেষ্টা করে, কিন্তু মনে তার শান্তি নেই, কিছুই ভালো লাগছে না তার। শুধু থেকে থেকে মনে হয় সেই দানবের কথা। সে আবার দেখা করবে বলেছে। ওই দানবটির হাত থেকে পরিত্রাণের কি উপায় থাকতে পারে তিনি বুঝে উঠতে পারেন না। একদিন তিনি একা একা ক্লেরওয়েলের বাড়ি থেকে ফিরছেন, এমন সময় পিছন থেকে কে যেন তার হাত চেপে ধরল। এরকমই তিনি আশা করছিলেন, তবু চমকে উঠলেন। যা ভেবেছিলেন তাই। বললেন, আবার কি চাই তোর? বলেছিলাম আবার আসবো, তাই এসেছি। আজ আমার সব কথা তোমাকে শুনতে হবে। একটা গাছে ঠেস দিয়ে দাঁড়ালেন তিনি। দৈত্যটি বলল, আমি একজন সঙ্গী চাই, আমি ভালোবাসা চাই। আমি জানি কোনো মানুষই আমার সঙ্গে মিশবে না। তুমি আমাকে সৃষ্টি করেছ, আমার মতো আরেকটি কদাকার কুৎসিত দানব সৃষ্টি করো। সে আমার সঙ্গী হবে, সে আমায় ঘৃণা করবে না। আমরা পরস্পরকে ভালোবাসবো এই দুর্বহ জীবনে, তবেই পাবো শান্তি। তোকে বিশ্বাস কি? যদি দলে ভারী হয়ে তোরা আরো বেশি অত্যাচার করিস? কেন অবিশ্বাস করছো? বলেছি তো আমি হত্যা করেছি সঙ্গী পাইনি বলে, ভালোবাসা পাইনি বলে। যদি সঙ্গী পাই তবে তোমাদের এই লোকালয় ত্যাগ করে আমরা অনেক দূরে চলে যাব, আর এখানে আসবো না মানুষের ঘৃণা করতে। তোকে সৃষ্টি করেই আমি জগতের সবচেয়ে বেশি অপকার করেছি, আর আমার পাপ বাড়াতে পারি না। আমি আর কিচ্ছু করতে পারবো না, কিচ্ছু না। এই তোমার শেষ কথা? হ্যাঁ, আমি আর পাপের বোঝা বইতে পারবো না।
দুনিয়াকে আরো বিপদের মুখে ঠেলে দিতে পারবো না। বেশ, তবে তোমাকেও শান্তিতে থাকতে দেব না। আগে তোমার সব আত্মীয়, তারপর একে একে আর্নেস্ট, তোমার বাবা, এলিজাবেথ, বন্ধু ক্লেরভল, সবাইকে খুন করব। তুমি দেখবে এক একদিন কেমন করে এক একজন তোমার চোখের সামনে থেকে সরে যাচ্ছে। তখন তুমি খুব শান্তিতে থাকবে। নিঃসঙ্গ জীবন যখন তোমাকে পাগল করে দেবে, তখন তোমার জীবন আমার মতোই দুর্বিষহ হয়ে উঠবে। তখন বুঝবে নিঃসঙ্গ জীবনে কত আনন্দ। তখন তুমি আমাকে ভালোবাসবে, আমার সঙ্গী হবে। বড় ভয় হলো ফ্র্যাঙ্কেনস্টাইনের। নিজের প্রাণের ভয় নয়, তার আত্মীয় স্বজন, বন্ধু বান্ধবের জীবন সংশয়ে ভীত হয়ে তিনি আরেকটি জীব সৃষ্টি করতে সম্মত হলেন। বললেন, না না, এরকম এরকম কিচ্ছু তুই করবি না, কিচ্ছু না। বেশ বেশ বেশ, ঠিক আছে, আমি তোর মতো আরো একজনকে তৈরি করে দেব। কিন্তু তোকে প্রতিজ্ঞা করতে হবে, সঙ্গী পেলেই তোরা লোকালয় ছেড়ে দূর দেশে চলে যাবি, আর কোনো দিনও এ দেশে ফিরে আসবি না, আর নরহত্যাও করতে পারবি না। তাই হবে। আমি জানতাম তুমি বুঝতে পারবে আমার কষ্ট, আমার একাকিত্বের জ্বালা তুমি বুঝতে পারবে, আমি জানতাম। বেশ, তবে কালই আমি আবার ল্যাবরেটরিতে যাব। বাড়িতে গিয়ে ফ্র্যাঙ্কেনস্টাইন জানালেন যে পরদিনই তাকে ফিরতে হবে ল্যাবরেটরিতে বিশেষ কাজে, মাত্র কয়েকদিন। তারপর ফিরে এসে তিনি এলিজাবেথকে বিয়ে করবেন। তারপর আবার সেই আগের মতো পাহাড় প্রমাণ অস্থি সংগ্রহ আর জোড়াতালি দিয়ে মনুষ্যাকৃতি গড়া। কিন্তু এবার আর আগেকার মতো উৎসাহ নেই, সব সময় মনে ভয় হয়। তিনি জানেন এবারেও যাকে তিনি সৃষ্টি করবেন সে মানুষ হবে না, সে হবে ঠিক আগেকার মতোই এক অতি কুৎসিত ও কদাকার দানব। বেশ জানেন তাঁর ওপর লক্ষ্য রেখেছে সেই দৈত্যটা। ঘরে বাইরে সর্বত্রই তার অস্তিত্ব তিনি অনুভব করেন। মাঝে মাঝে শার্শিতে তার ছায়া দেখতে পান, আর তার সমস্ত অঙ্গ বিকল হয়ে আসে। শুধু প্রাণের ভয়েই তার আদেশ পালন করছেন তিনি। তাঁরই সৃষ্টির ক্রীড়নক আজ তিনি। ভাগ্যের এত দূর পরিহাস। যতই নতুন দৈত্যটির রূপ সৃষ্টি অগ্রসর হচ্ছে, ততই সেই দৈত্যটির চোখ মুখ ঝলমল করছে, সারা দেহে যেন আনন্দ উতলে পড়ছে। তবে কি দৈত্যটি বিশ্বাসঘাতকতা করবে? একটি সঙ্গী পেলে এতদিনের সমস্ত ঘৃণার প্রতিহিংসা নেবে মানুষের ওপর? কাজে বাধা পড়ে, আর কাজ করতে তার মন বসে না। তিনি কি করবেন তা ঠিক বুঝে উঠতে পারেন না। মাথা ঝিমঝিম করতে থাকে, আর তিনি ভাবতে পারেন না। এক দৃষ্টে তাকিয়ে রইলেন সেই আধা গড়া মনুষ্য মূর্তিটির দিকে। তারপর তাকে আঘাতের পর আঘাতে ভেঙে টুকরো টুকরো করে ফেললেন। শব্দ শুনে দৌড়ে এলো দৈত্যটি। বিহ্বল দৃষ্টিতে তাকিয়ে রইল সেই ভাঙা অস্থিপঞ্জরের দিকে। চোখের কোণে কয়েক ফোঁটা জল টলটল করে উঠল। করুণ আর্তনাদে ভেঙে পড়ে বলল, ভেঙে ফেললে, তবে কি তুমি আমাকে আর সঙ্গী তৈরি করে দেবে না? না না না, দেব না, আমি দেব না। তোকে সৃষ্টি করেই আমি জীবনের সবচেয়ে বড় অভিশাপ কুড়িয়েছি, আর নয়, কখনো নয়। তোরা থাকলে পৃথিবীকে মানুষ শূন্য করে দিবি। আমি আর কোনো খুনের বোঝা বইতে রাজি নই। আর কোনো খুনিকে নিজের হাতে আমি করতে পারবো না। যা তুই, চলে যা, চলে যা, আমার চোখের সামনে থেকে চলে যা শয়তান, দূর হ, দূর হ। দূর হব? বেশ, দূরই হব। এতদিনেও যে তোমার শিক্ষা হয়নি তা বেশ বুঝতে পারছি। ধ্বংসের কথা বলেছিলে, অভিশাপের কথা বলছিলে। এতদিন তো তুমি ধ্বংস কাকে বলে দেখতে পাওনি। এইবারে তাই দেখবে। দেখবো সুখী হও কিনা। যাবার আগে বলে যাচ্ছি, কাল থেকে মানুষের কান্নায় সারা পৃথিবী ভরে উঠবে, আর তার জন্য একমাত্র দায়ী থাকবে তুমি, আমার জন্মদাতা, আমার ঈশ্বর। তুমি 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 দায়ী হবে। কিছু দূর চলে গেল সে। সেখান থেকে চিৎকার করে বলল, আমাকে নিঃসঙ্গ করে তুমি আবার সুখের ঘর বাঁধবে?
তোমার বিয়ের রাতে আবার আমার সাথে দেখা হবে। প্রস্তুত থেকো, সেই রাতের জন্য তুমি প্রস্তুত থেকো। অত্যন্ত অসুস্থ দেহ মন নিয়ে তিনি বাড়ি ফিরে এলেন। সকলে সশঙ্ক হয়ে উঠল। এ কি হয়েছে তার চেহারা? কারো সঙ্গে আলাপ করতেও তার ভালো লাগে না। কিন্তু দিন কেটে যায়, আর প্রতিদিনই বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের ভৌতিক মৃত্যু কাহিনীর খবর পান। সশস্ত্র পুলিশ বাহিনী খুঁজে বেড়াচ্ছে আসামিদের। তিনিই শুধু জানেন এই হত্যাকারী কে, অথচ তাদের এ সম্বন্ধে কিছু বলতে পারেন না, কারণ কেউ বিশ্বাস করবে না। তিনি আর স্থির থাকতে পারলেন না। প্রতিদিন বন্দুক হাতে বের হন সেই দানবটির সন্ধানে। এতদিন যা পারেননি, এবার তাই করবেন। দেখা পেলেই আর কথা নয়, নিজের হাতেই ধ্বংস করবেন নিজের সৃষ্টিকে। সেও নিশ্চয়ই তার ওপর লক্ষ্য রাখে, কারণ তিনি যেদিন যেদিকে দানবটির খোঁজে বের হন, ঠিক তার বিপরীত দিকে সেদিন হত্যাকাণ্ড চলে। এলিজাবেথকে ডেকে নিয়ে তিনি বললেন, আমি জানি কে এই খুনগুলো করেছে। এলিজাবেথের মুখ ভয়ে পাংশু হয়ে গেল। জিজ্ঞাসা করল, কে? সে কথা আপাতত গোপন থাক, তবে সে মানুষ নয়। তুমি অসুস্থ ভিক্টর, তোমার বিশ্রাম প্রয়োজন। প্লিজ, অনেক ধকল যাচ্ছে তোমার, একটু রেস্ট নাও প্লিজ। এদিকে বিয়ের দিন ঘনিয়ে আসে, তবু তিনি নিশ্চিন্ত হতে পারলেন না। এখন অবশ্য আর হত্যা কাহিনী শোনা যাচ্ছে না। তবে কি সে এই দেশ ছেড়ে চলে গেছে? সে কি সত্যিই বুঝেছে যে প্রতিহিংসা দিয়ে শান্তি আসে না? বিয়ের দিন হঠাৎ তার মনে হলো, আজই তো তার দর্শন দেবার কথা। তিনি রিভলভার নিয়ে প্রস্তুত হয়ে রইলেন। ক্লেরভলের সঙ্গে তার গল্প করতে ভালো লাগছিল না। মাঝে মাঝে চমকিয়ে ওঠেন। ক্লেরভল জিজ্ঞাসা করেন, তোমার কি হয়েছে বলো তো? কিছুই হয়নি। বিয়ে নির্বিঘ্নে শেষ হলো। বিদায় জানিয়ে অতিথিরা চলে গেলেন একে একে। এলিজাবেথ চলে গেল তার নিজের ঘরে। ক্লেরভলের সঙ্গে নিচে দাঁড়িয়ে গল্প করতে লাগলেন ডক্টর ফ্র্যাঙ্কেনস্টাইন। হঠাৎ তীক্ষ্ণ নারী কণ্ঠের আর্তনাদ তার কানে ভেসে এলো। পর মুহূর্তে কয়েকজনের ছুটে আসার শব্দ, কতগুলো আর্তনাদ, এই বিশৃঙ্খলা। এক মুহূর্তের জন্য তিনি হতভম্ব হয়ে গেলেন। তারপর ক্লেরভলের হাত ধরে ছুটে গেলেন বাড়ির ভেতরে। সিঁড়ির উপরে পড়ে আছে তার বাবার মৃতদেহ। গলাটি কে যেন মুচড়িয়ে ভেঙে দিয়ে গেছে। এলিজাবেথের ঘরে গিয়ে দেখেন, এলিজাবেথের সুন্দর ফুলের মতো দেহ অসাড় হয়ে মাটিতে লুটোচ্ছে। আর দাঁড়াতে পারলেন না। ওই দৃশ্য দেখতেও ইচ্ছা করে না। টলতে টলতে ঘর থেকে বেরিয়ে গেলেন। আর্নেস্টের ঘরে গিয়ে দেখলেন ঠিক সেই অবস্থা। আর্নেস্টের প্রাণহীন দেহ পড়ে আছে তার বিছানায়। সেখানেই বসে পড়লেন তিনি। জানালার পাশ থেকে একটি অত্যন্ত পরিচিত কণ্ঠ শোনা গেল, তোমারও সঙ্গী এখন আর কেউ রইল না। এবার তুমি বুঝবে নিঃসঙ্গ জীবন কেমন আনন্দের। এবার তুমি আর আমি দুজনেই একা। উঠতে চেষ্টা করলেন তিনি, কিন্তু পারলেন না। তার জ্ঞানহীন দেহ সেখানেই লুটিয়ে পড়ল। অত্যন্ত দুর্বলতা ও ক্লান্তির মধ্যে তার জ্ঞান ফিরে এলো। মনে হলো কি যেন হারিয়েছে, আর কি যেন তিনি ভুলে গেছেন। একটু ভাবতে চেষ্টা করলেন, কিন্তু মাথা ঝিমঝিম করে উঠল। হঠাৎ শুনলেন কে যেন বলছে, হে আমার প্রভু, এবারে তুমি আর আমি, আমরা দুজনেই একা। তোমার জীবন দিয়ে আমার নিঃসঙ্গ জীবনের সুখ অনুভব করো। তারপর শার্শিটে দেখা গেল একটি কদাকার মুখ। সঙ্গে সঙ্গে তার মনে পড়ে গেল সমস্ত কথা। ওই দানবটি আজ রাত্রে আরেকটু আগে তাদের বাড়িতে এক প্রলয় কাণ্ড বাঁধিয়েছে। নিমেষের মধ্যে হত্যা করেছে এলিজাবেথ, আর্নেস্ট আর তার বাবাকে।
তিনি কম্পিত হাতে বন্দুকটা তুলে নিয়ে গুলি ছুড়লেন। ততক্ষণে সেই দানবটি অশরীরী ছায়ার মতো সাদা বরফের পাহাড়ের মধ্যে মিশে গেছে, কিন্তু দূর থেকে তার অট্টহাসি তখনও শোনা যাচ্ছিল। বন্দুকের শব্দে ছুটে এলেন ক্লেরভাল। বললেন, ভিক্টর, কি হয়েছে ভিক্টর? আজ আমি তোমাকে সব কথা বলবো হেনরি, কিন্তু বলো, অবিশ্বাস করবে না প্লিজ। অবিশ্বাস করব তোমাকে? হ্যাঁ হেনরি, আমার কাহিনী শুনলে তুমি আমাকে পাগল ভাববে আর বলবে এতগুলো শোকে আমার মাথা খারাপ হয়ে গেছে। ক্লেরভাল তার বেদনার্ত মুখের দিকে কিছুক্ষণ স্থির দৃষ্টিতে তাকিয়ে বললেন, না ভিক্টর, তোমাকে অবিশ্বাস করব না। বলো, আমাকে বলো তুমি। আজ আমার সব থেকে প্রিয় মানুষগুলোর এই পরিণতির জন্য আমিই দায়ী হেনরি, আমিই দায়ী। আমি মহাপাপী, আমি। আমার ক্ষমা নেই আমার। প্লিজ ভিক্টর, প্লিজ শান্ত হও। কি হয়েছে বলো না আমাকে, প্লিজ ভিক্টর। জানবে আর কেউ না থাক, আমি সব সময় তোমার পাশে আছি। আমার গবেষণার বিষয় ছিল সাধারণ লোকের কাছে অবিশ্বাস্য, এমনকি বৈজ্ঞানিকদের কাছেও অসম্ভব কল্পনার মতো। আমি চেয়েছিলাম মৃতদেহে প্রাণ দান করে তাকে অতি মানুষে রূপায়িত করতে। এই নিয়ে বছরের পর বছর আমি পরীক্ষা করে চলেছি। একদিন আমার সাধনা সফল হলো, মৃতদেহে প্রাণ সঞ্চার করতে পারলাম। মানুষ তৈরি করলাম বটে, কিন্তু প্রাণ পেয়ে সে হলো দানব। একদিন সে ডক্টর নীল আর আমার পরিচারককে হত্যা করে ওখান থেকে পালালো। তারপর যেখানে যত পৈশাচিক খুন হয়েছে সব ওই দৈত্যের কাজ। উইলিয়ামকে হত্যা করেছে ও, আর কাল এসে আমাদের বাড়ির সকলকে খুন করে গেছে। আমি একটু আগেও তাকে দেখেছি। তাই বলছি হেনরি, জন কতক লোক জোগাড় করো, সশস্ত্র হতে হবে। চলো আমরা ওই দানবকে শেষ করি, না হলে শয়তানটা সবকিছু শেষ করে দেবে হেনরি, সব শেষ করে দেবে। আমার সমস্ত প্রিয়জনকে খুন করেছে, এখন গোটা দুনিয়াকেও রক্তাক্ত করে দেবে। ওকে থামাতেই হবে, যেভাবেই হোক থামাতেই হবে ওকে, নয়তো পৃথিবীতে কেউ শান্তিতে থাকতে পারবে না। ক্লেরভাল বিস্ময়ে বিহ্বল দৃষ্টিতে তাকালেন তার দিকে। কথাগুলো যেন বিশ্বাস হচ্ছিল না, কিন্তু হঠাৎ তারা দুজনেই দেখলেন জানালার কাছে এক কদাকার মুখ। সঙ্গে সঙ্গে বন্দুক নিয়ে ফ্র্যাঙ্কেনস্টাইন ওই দিকে ছুটে গেলেন। বন্ধুকে ওভাবে অনিশ্চিত আতঙ্কের মধ্যে ছুটে যেতে দেখে ক্লেরভালও তার কর্তব্য স্থির করে নিলেন। আধ ঘন্টার মধ্যে থানা থেকে নিলেন কয়েকজন সশস্ত্র পুলিশ এবং কয়েকটি কুকুর। তারপর ছুটে চললেন বন্ধুর উদ্দেশ্যে। ঘণ্টাখানেক খোঁজাখুঁজির পর দেখলেন তার বন্ধু উত্তেজনায়, শ্রান্তিতে ও ক্লান্তিতে অবসন্ন দেহ নিয়ে টলতে টলতে ছুটে চলেছেন সেই বিকটাকার দানবের পিছনে। কতবার তার দেহ অবসন্ন তুহিন বরফের উপর পড়ে যাচ্ছে, কিন্তু তিনি স্থির হতে পারছেন না। পরক্ষণেই উঠে ছুটে যাচ্ছেন গলা বরফের উপর দানবের পায়ের চিহ্ন লক্ষ্য করে। ক্লেরভাল একবার গুলি ছুড়ে বন্ধুকে জানাতে চাইলেন যে তিনি তার সাহায্যে এসেছেন, কিন্তু ফ্র্যাঙ্কেনস্টাইন শুনতে পারলেন কিনা বোঝা গেল না। শীতে ও ভয়ে অবসন্ন হাত থেকে কখন তার বন্দুক পড়ে গেছে, কাঁটা গাছে বিঁধে জামা কাপড় ছিঁড়ে গেছে, তবু দানবটিকে একবার শিক্ষা দেওয়ার নেশায় ছুটে চলেছেন তিনি। পুলিশের দলবল নিয়ে ক্লেরভাল তার বন্ধুর কাছ থেকে ধীরে ধীরে দূরে সরে যাচ্ছিলেন। এত তাড়াতাড়ি তাদের পক্ষে যাওয়া সম্ভব ছিল না। হঠাৎ ক্লেরভাল সভয়ে শিউরে উঠলেন। এক জায়গায় বরফ গলে জল হয়ে গেছে। ছোট ছোট বরফের টুকরোয় সেই জলের স্রোত আরো ভীষণ বেড়ে গেছে। দানবটি অতি সহজেই সেই জলাটি পার হয়ে চলে গেল। ফ্র্যাঙ্কেনস্টাইন উন্মাদের মতো সেই জলের মধ্যে ঝাঁপিয়ে পড়লেন। তারপর কিছুক্ষণ আর কিছু দেখা গেল না। একটু পরে ক্লেরভাল দেখলেন যে দানবটি তাকে ধরে তুলে নিজের কাছে নিয়ে এলো। ক্লেরভাল এবার তার দলবল নিয়ে তাড়াতাড়ি ছুটে খানিকটা ঘুরে সেইখানে এলেন। ভীত বিহ্বল হয়ে দেখেন তার মৃত বন্ধু ফ্র্যাঙ্কেনস্টাইনের নিঃসার দেহ একটা পাথরের উপর শোয়ানো, আর এক বিরাট দৈত্য ঝুঁকে পড়ে ছলো ছলো কণ্ঠে বলছে,
আমার স্রষ্টা, আমার পিতা, আমার ঈশ্বর, হে আমি কি করলাম? আমি তোমাকে মেরে ফেলেছি, কিন্তু আমি তো তোমাকে খুন করতে চাইনি। তবু তুমি আমার জন্যই মারা গেলে। আমি শুধু তোমাকে শাস্তি দিতে চেয়েছিলাম, যেমন তুমি আমায় শাস্তি দিয়েছো। তবু তোমার, আমার স্রষ্টার খুন আমি করেছি। আমার এই পাপের ক্ষমা নেই, আমারও আর বাঁচার অধিকার নেই। আমিও শিগগিরই তোমার সঙ্গে মিলিত হব। সারা জীবন আমি একাকী সঙ্গীহীন ছিলাম, মৃত্যুও হবে সঙ্গীহীন। কোনো এক উত্তর মেরুর উদ্দেশ্যে নিজের চিতা নিজে প্রস্তুত করে আমার এই ঘৃণিত জীবন আহুতি দেব। আর একবার এই সুন্দর পৃথিবীর কাছ থেকে বিদায় নেওয়ার আগে শেষ দেখা দিয়ে যাব আমার জন্মস্থান, আমার অক্লান্ত কর্মের পীঠস্থানকে। তারপর সব শেষ। বিদায় স্রষ্টা, বিদায়। দানবটি হঠাৎ ফিরে দাঁড়িয়েই দেখলো বিস্মিত ক্লেরভালকে এবং সঙ্গে সঙ্গে এক লাফে অনেক দূর চলে গেল। ক্লেরভালও তার বন্দুক তুলে গুলি ছুঁড়লেন। হয়তো সে আহত হলো, এক আর্তনাদও শোনা গেল। স্রষ্টার শোকে হয়তো সে আবার তার ভাষা হারিয়েছে, আবার পেয়েছে সে তার জন্মক্ষণের ভাষা। পুলিশ বাহিনী তাদের কুকুর নিয়ে এগিয়ে চলল। ক্লেরভাল বললেন, আমরা ল্যাবরেটরির দিকে যাব। দানবটি নিশ্চয়ই সেখানে আছে, আমি শুনেছি তার কথা। কিছুক্ষণ পর আর সেই দৈত্যটিকে দেখা গেল না। সকলে অবাক হয়ে গেল, কিন্তু পরক্ষণেই দেখা গেল কাছের একটি পাহাড় থেকে সে নেমেই দুটো কুকুরকে নিয়ে অন্তর্ধান হলো। ব্যাপারটা এত আকস্মিক ঘটলো যে তারা কিছুই করতে পারলেন না। কিছুক্ষণ পরে কুকুর দুটোর মৃত্যু আর্তনাদ শোনা গেল, কিন্তু পরাজয় স্বীকার করলে চলবে না। পুলিশ বাহিনী তার পায়ের চিহ্ন লক্ষ্য করে ছুটে চলেছে, সবার আগে ক্লেরভাল। কুকুরগুলো চারদিক থেকে চিৎকার করতে করতে তাড়া করেছে। একবার সেই দৈত্যকে দেখা যায়, আবার সে হারিয়ে যায়। মাঝে মাঝে গুলির শব্দ আর একটা আর্তনাদ, আবার হয়তো দু একটি কুকুরের মৃত্যু আর্তনাদ শোনা যায়। কোথাও বা দু একটি পুলিশের মৃতদেহ গড়িয়ে পড়ে। তবু থামা নয়, পুলিশ বাহিনী এই হত্যাকারীকে ধরবার অদম্য সাহস নিয়ে এগিয়ে চলে। এক ঝলক কুয়াশায় সমস্ত পৃথিবী ঢাকা পড়ে গেল। সামনে পেছনে কিছুই দেখা যায় না। চোখের সামনে থেকে হারিয়ে গেল সেই শয়তান। একটু পরে কুয়াশা কেটে গেলে তাকে দেখা গেল আরেকটি উঁচু পাহাড় বেয়ে সে উঠছে সে ঊর্ধ্বমুখী পাইন, চেরি, দেওদারের সারি ছাড়িয়ে তুষারাবৃত সরু পাহাড়ি পথ বেয়ে উঁচুতে, আরো উঁচুতে। আর পিছনের নৃশংস অনুসরণকারীদের দিকে তাকিয়ে দাঁত খিচুচ্ছে। এই হয়েছে মানুষের বুদ্ধি, মানুষের সাহস। তাকে ধরবার জন্য মানুষের কি আপ্রাণ চেষ্টা! কত লোক, কত কুকুর, কত বন্দুক, কত গুলি! তার চোখ অশ্রু সজল হয়ে উঠল। এইভাবে এত লোকের সঙ্গে সে একা যুদ্ধ করবে কি করে? একজন আসুক, সে দেখিয়ে দেবে মানুষের চেয়েও সে শ্রেষ্ঠতর, মানুষের চেয়েও তার স্থান উচ্চে। তাকে লক্ষ্য করে কুকুরগুলো ডাকতে ডাকতে ছুটছে, মুহুর্মুহু গুলিও ছোড়া হচ্ছে। তাকে এক মুহূর্ত আর চোখের আড়াল করা হচ্ছে না। যেমন ভাবেই হোক, আজ এই বিরাট দানবটির সঙ্গে শেষ খেলা খেলে যেতে হবে। এতক্ষণে সে ল্যাবরেটরির কাছে এসে পড়েছিল। ক্লেরভাল বললেন, ওকে ল্যাবরেটরির ভেতরে ঢুকতে দিও না। একবার ল্যাবরেটরিতে ঢুকতে পারলে ওকে আর কেউ ধরতে পারবে না। অথচ আমরা সকলেই প্রাণ হারাবো। সঙ্গে সঙ্গে সশস্ত্র পুলিশরা গ্রেনেড ছুঁড়ে মারল, কিন্তু কয়েকবার লক্ষ্যভ্রষ্ট হলো। তারপর একবার প্রবল বিস্ফোরণে ল্যাবরেটরিতে উঠবার সিঁড়িটা ভেঙে চুরমার হয়ে গেল। ল্যাবরেটরিতে ওঠার আর কোনো উপায় রইল না। দানবটি দারুণ আক্রোশে তখন চিৎকার করে উঠল। তারপর সে পিছন দিকের খাড়া পাহাড় বেয়ে নিজের জীবন তুচ্ছ করে উপরে উঠতে লাগলো, যেন ওই ল্যাবরেটরির মধ্যে নিহিত আছে তার যথা সর্বস্ব, তার জীবন প্রদীপ। দানবটি ল্যাবরেটরির ছাদের কাছাকাছি পৌঁছতেই নিচ থেকে বন্দুক গর্জে উঠল কয়েকবার। দুটি গুলি তার পিঠে লাগলো, কিন্তু তবু সে তার সংকল্প হারালো না। হিংসায় বিদ্বেষে রুক্ষ হয়ে সে আরো তাড়াতাড়ি ল্যাবরেটরিতে উঠতে লাগলো। আজ তাকে চূর্ণ করে, ধ্বংস করে, লাল আগুনের লেলিহান শিখায় সমস্ত আকাশ ভরিয়ে দিয়ে তার ঘৃণিত জীবনের ওপর শত শত অত্যাচারের প্রতিফল দিয়ে সে বিদায় নেবে। আবার গুলি ছুটল। সে কোনো রকমে ছাদের কার্নিশের উপর এলো। পুলিশের গুলি অবিশ্রান্ত তার দিকে ছুটে যাচ্ছে।
কতগুলো যে তার গায়ে লাগছে বোঝা যাচ্ছে না। সে শুধু ভাষাহীন অমানুষিক চিৎকার করছে এই অন্যায় যুদ্ধের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে। তারপর সে আর পারল না আর সশস্ত্র সভ্য মানুষের সম্মিলিত আক্রমণের বিরুদ্ধে একা নিরস্ত্র যুদ্ধ করতে। রক্তাক্ত দেহে সে কার্নিশের উপর শুয়ে পড়ল। একবার সে তার হাত তুলতে চেষ্টা করল, একবার অনুসরণকারী ক্রুদ্ধ জনতার দিকে তাকাতে চেষ্টা করল, দু একবার তার অসাড় ঠোঁট দুটো কেঁপে উঠল। তারপর শেষবারের মতো সে তার বিধাতার কাছে এই অন্যায় যুদ্ধের বিরুদ্ধে নালিশ জানিয়ে চোখ বুঝল। তখন ভোরের আকাশ স্বচ্ছ হয়ে আসছে। এতক্ষণ শুনলেন ফ্র্যাঙ্কেনস্টাইন অন্তিম পর্ব। কাহিনী মেরি শেলি, নাট্যরূপ দ্য ইঙ্ক পোর্টাল থেকে দীপান্বিতা সরকার। বিভিন্ন ভূমিকায় কণ্ঠ দিলেন গল্পের সূত্রধার ও জাস্টিন, আমি দিতিপ্রিয়া। গল্পের কথক সৌরভ। ফ্র্যাঙ্কেনস্টাইন সৃষ্ট দানবী বর্ণালী দে বর্মন। ডক্টর ফ্র্যাঙ্কেনস্টাইন ও বৃদ্ধ নীলাশিস বসু। এলিজাবেথ স্বাতী দাস। ক্লেরওয়াল ও সরকারি উকিল তমজিৎ দাস। বাচ্চা মেয়ে দ্যুতি। ফ্র্যাঙ্কেনস্টাইনের বাবা রঞ্জিত রায়। শব্দগ্রহণ স্টুডিও টেল ও গ্রাফ। সম্পাদনা, আবহ নির্মাণ ও মিউজিক সুজয় ভূঁইয়া। পোস্টার ডিজাইন RD ক্রিয়েশন। প্রচার গ্রাফিক্স সোমনাথ দেশমুখ। কন্টেন্ট হেড নীলাশিস বসু। সমগ্র পরিকল্পনা ও পরিচালনা সৌরভ। আমাদের গল্পগুলো আপনার কেমন লাগছে সেটা প্লিজ কমেন্ট করে আমাদের জানাবেন। ভালো লাগলে গল্পে লাইক, শেয়ার আর চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলে যাবেন না। বেল আইকনটা প্রেস করতেও ভুলবেন না। ফিরছি আগামী রবিবার অন্য গল্প নিয়ে। ততক্ষণ ভালো থাকুন। ধন্যবাদ।